আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আমাদের ক্র্যাশ কোর্সের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে মূলত আমরা কেমিস্ট্রির প্রথম আজকে আমাদের কেমিস্ট্রির প্রথম ক্লাস, যেখানে আমরা 3 নম্বর অধ্যায় দিয়ে অর্থাৎ পদার্থের গঠন দিয়ে শুরু করতে যাচ্ছি। তো হোপফুলি তোমরা অলরেডি বেশ কয়েকটা ক্লাস করছো এবং ক্র্যাশ কোর্সের ব্যাপারে তোমাদের খুব দারুণ দারুণ ফিডব্যাক আমরা দেখতে পেয়েছি। তো আজকে থেকে যেহেতু কেমিস্ট্রি ক্লাস শুরু হচ্ছে, কেমিস্ট্রিতে আমরা ঠিক যেভাবে পড়াবো সেটা হচ্ছে আমরা প্রথমে বেসিক পড়ে নিব ওই চ্যাপ্টারের। ইভেন ওই চ্যাপ্টার থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো তো দেখবই। ইভেন দেখবা তোমাদের প্রত্যেকটা লেকচারের সাথে কুইজ থাকছে, যে কুইজগুলো তোমাদের বিগত বছরের এসএসসি বোর্ড এক্সামে আসা প্রশ্ন। তো ঝটপট একটু বাকিরা যুক্ত হয়ে যাও, সব কিছু ঠিকঠাক আছে, সবাই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। অনেক মজায় মজায় আজকে ক্লাসটা করব, যেহেতু ওয়েবসাইটে লাইভ ক্লাস হচ্ছে, সো মেনশন দেওয়ার সুযোগ নাই, তো বাকিদেরকে ডেকে নিয়ে আসার সুযোগ নাই। তবে হ্যাঁ, ইনবক্সে জানাইতে পারো তোমার বন্ধুদেরকে, যেন সবাই আজকের ক্লাসে যুক্ত হয়ে যায়। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন থেকে রেগুলারই দেখা হবে তোমাদের সাথেই, পুরো চ্যাপ্টারটা জুড়ে দেখা হবে। ইভেন জৈব যৌগ চ্যাপ্টারে দেখা হবে। পরবর্তীতে তোমাদের সৈকত আব্দুল্লাহ ভাইয়া যুক্ত হবে, ডিডিটি ভাইয়া যুক্ত হবে। হ্যাঁ, ক্লাস শুরু করলে ভালো হয়। হ্যাঁ, আজান তো অলরেডি 15 মিনিট আগে হয়ে গেছে। আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়ে ফেলবা, সো 7টা থেকে ক্লাস শুরু হয়ে যাবে। আমরা অনেক খুশি হয়েছি। ওরে, ক্লাসটা করার পরে খুশি হইলে সেটা না এলে লাভ আছে, ক্লাস পেয়েই খুশি হয়ে গেলা। সো পুরোটা সময় ক্লাস করবা এবং সবাই দুটো জিনিস নিবা হাতে। এক হচ্ছে সবাই একটা নোট খাতা নিবা, এবং সেটা শুধু কেমিস্ট্রি হইলে শুধু কেমিস্ট্রি নোট খাতাটা আলাদা করবা, এবং একটা কলম নিয়ে পড়ার টেবিলে বসো। হ্যাঁ, তো আমার ক্লাস করতে হবে মানে তোমাকে নোট করেই পড়তে হবে, নাইলে কিন্তু ক্লাস থেকে বের করে দিব। হ্যাঁ, নাইলে তোমার গার্জিয়ানকে জানাই দিব যে তুমি ফাঁকিবাজি করো। তো দুটো জিনিস নিয়ে পড়ার টেবিলে যাবা। কাউকে যদি দেখছি, এখান থেকে কিন্তু দেখা যায় তোমরা কিভাবে কিভাবে ক্লাস করছো। তোমরা যেমন আমাকে দেখছো, আমি কিন্তু তোমাদেরকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, খুশিমণি ওয়ালাইকুম আসসালাম, পড়ার টেবিলে যাও। আমি তো তোমাদের সবাই দেখতে পাচ্ছি। কেউ যদি ফাঁকিবাজি করো, শুইয়া শুইয়া হেলান দিয়ে বৈশা ক্লাস করো, তাইলে কিন্তু আমি বুঝতে পারবো। হ্যাঁ, ক্লাসের স্লাইড দিব, ওয়েবসাইটে গেলে পেয়ে যাবা। সো কোনো ফাঁকিবাজদের কিন্তু এই ক্লাসে জায়গা নাই। আর সব কড়া ফাঁকিবাজ, সব কড়া গাধা ক্লাস শুরু করবা। ক্লাস শেষে দেখবা, ক্লাস শেষে কি দেখবা? ক্লাস শেষে দেখবা সবাই বুদ্ধিজীবী হয়ে গেছো। সো এটা কাদের ক্লাস? এটা হচ্ছে গাধাদের ক্লাস। গাধা, সকল গাধাদেরকে নিয়ে এবং সকল গাধিনীদেরকে নিয়ে আমরা ক্লাসটা শুরু করি। চলো, ওকে। কেমিস্ট্রি শিখতে হলে একদম জিরো থেকে শুরু করতে হবে। হ্যাঁ, ওকে, কেমিস্ট্রি শিখতে হলে জিরো থেকে শুরু করতে হবে। হ্যাঁ, বা মাইরেন না, চাপা মাইরেন না। আচ্ছা সাহেব, ওকে। তো চলো আমরা শুরু করে ফেলি। সো কেমিস্ট্রি শিখতে হলে একদম জিরো থেকে শুরু করতে হবে। মৌল, মৌলিক পদার্থ, যৌগ, যৌগিক পদার্থ, এগুলো দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, সাউন্ড কম, সাউন্ড কম। আমার তো মনে হচ্ছে না, সাউন্ড ঠিকঠাকই তো আছে। সাউন্ড তো ঠিকঠাকই আছে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, তো চলো। তো মৌল বা মৌলিক পদার্থ কাকে বলে? আমাকে কেউ বলতে পারবা মৌল বা মৌলিক পদার্থ কাকে বলে? এগুলো কিন্তু কতে মাঝে মধ্যে পরীক্ষায় আসে। হ্যাঁ, কতে আসে। মৌল বা মৌলিক পদার্থ কাকে বলে? মৌল বা মৌলিক পদার্থ কাকে বলে? আমাকে একটু ঝটপট বলে ফেলো তো দেখি, কে বলতে পারবা? মৌল বা মৌলিক পদার্থ কাকে বলে? আচ্ছা, যে পদার্থকে ভাঙলে, সবাই খুব সুন্দর করে নোট করবা, যে পদার্থকে ভাঙলে পদার্থকে ভাঙলে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া, যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, পদার্থ
পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। পাওয়া যায় না, হ্যাঁ, তাকে মৌল বা তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে। ক্লাস শেষে সবার নোট দেখব, হ্যাঁ, মৌল বা মৌলিক পদার্থ বলে। এবং যার নোটটা সব থেকে বেশি সুন্দর হবে তাকে একটা পুরস্কার দিব, হ্যাঁ, ঠিক আছে। তো দেখো কনসেপ্টটা কি দাঁড়ালো। কনসেপ্টটা হচ্ছে একটা পদার্থকে আমরা ভাঙবো, ভেঙে ফেলবো। ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে আমরা বলছি মৌলিক পদার্থ। তাকে আমরা কি বলছি? ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। আই হাই, আমি তো ভাবছিলাম সব কটা গাধা, এখন দেখি সব কটা জিনিয়াস, সব কটা দেখি জিনিয়াস। এখন তুমি চিন্তা করো, আমরা যদি এভাবে ভাবি, এইটা হচ্ছে আচ্ছা ধরলাম এটা হচ্ছে নাইট্রোজেনের টুকরা, হ্যাঁ, তারপর ধরলাম যে এটা হচ্ছে হাইড্রোজেনের টুকরা, হ্যাঁ, ওকে। সো এইটা হচ্ছে নাইট্রোজেন। আমরা কালারফুল জিনিসপত্র শিখবো। এইটা হচ্ছে আরেকটা জিনিস। ধরলাম এইটা হচ্ছে কার্বনের টুকরা, হ্যাঁ, এইটা হচ্ছে কার্বনের টুকরা, হ্যাঁ। সো এইটা ধরলাম আমরা অ্যাকচুয়ালি, হ্যাঁ, এইটা হচ্ছে নাইট্রোজেনের টুকরা। এটা কিসের টুকরা? নাইট্রোজেনের টুকরা, হ্যাঁ, ওকে। এটা হচ্ছে নাইট্রোজেনের টুকরা। এইটা ধরলাম হচ্ছে সোডিয়ামের টুকরা। এইটা ধরলাম, আচ্ছা প্রথমটা ধরলাম হচ্ছে সোডিয়ামের টুকরা। এইটা ধরলাম হচ্ছে ম্যাগনেসিয়ামের টুকরা এবং এইটা ধরলাম হচ্ছে কার্বনের টুকরা, হ্যাঁ। এখন তুমি চিন্তা করো, এই সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং কার্বনকে ভাঙলে যদি আমরা সোডিয়াম ছাড়া অন্য কোনো কিছু না পাই, তাহলে সেটাকে আমরা কি বলবো বলতো? সেটাকে আমরা বলবো মৌলিক পদার্থ। বাট যদি আমি বলি নাইট্রোজেন মৌলিক পদার্থ নাকি যৌগিক পদার্থ, হাইড্রোজেন মৌলিক পদার্থ নাকি যৌগিক পদার্থ, ফ্লোরিন মৌলিক পদার্থ নাকি যৌগিক পদার্থ, তাহলে বলো তো এরা কি? এরা এক একটা কোন ধরনের পদার্থ? এরা সব মৌলিক পদার্থ, কারণ এই নাইট্রোজেন, হাইড্রোজেন, ফ্লোরিনকে ভাঙলে এই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। বুঝতে পারছো? ওকে ফাইন। এইবার তোমাকে যদি বলি, আচ্ছা সোডিয়াম এবং ক্লোরিন একত্রে যুক্ত হইলে সোডিয়াম ক্লোরাইড হয়, এটাকে ভাঙলে কি কি পাবো? এটাকে ভাঙলে কি কি পাবো? এটাকে ভাঙলে পাবো সোডিয়াম এবং ক্লোরিন। তাহলে এটা কি মৌলিক পদার্থ? না। এবার ধরো ওদের কমেন্ট বক্সে কে আছে? ধরো কমেন্ট বক্সে আছে এই মুহূর্তে সাথী আক্তার। সাথী আক্তাররে যদি আমরা ভেঙে ফেলি, ধরো আমরা চিন্তা করলাম সাথী আক্তাররে ভেঙে ফেলবো, হ্যাঁ, সাথী আক্তাররে ভেঙে ফেলবো, এই যে সাথী আক্তার, হ্যাঁ, ধরো সাথী আক্তাররে ভেঙে ফেলবো। তাহলে সাথী আক্তাররে ভাঙলে শুধু সাথী আক্তারই পাওয়া যাবে। বুঝতে পারছো? না, এটা মিথ্যা কথা। সাথী আক্তাররে ভাঙলে কি পাওয়া যাবে জানো? শরীরের, তোমরা নিশ্চয়ই জানো বায়োলজি থেকে, 70% পানি থাকে মানব শরীরে, 70% পানি থাকে। এছাড়া ধরো আজকে খাইছে, হ্যাঁ, খাইছে, ধরো অ্যাসিডিটি হয়েছে, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে পাকস্থলিতে, তারপর ব্লাডের মধ্যে আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, বিভিন্ন লৌহ জাতীয় পদার্থ। তার মানে সাথী আক্তার হচ্ছে একটা যৌগিক পদার্থ, কখনো মৌলিক পদার্থ না, হ্যাঁ। ওকে, মৌল এবং মৌলিক পদার্থ, বুঝতে পারছো? সাথী আক্তারকে ভাঙলে সাথী মরে যাবে, তখন ক্লাস করবে কিভাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাথীকে আমরা ভাঙবো না, হ্যাঁ। এর হচ্ছে সবাই মৌল বা মৌলিক পদার্থ একই কথা, মৌল বা মৌলিক পদার্থ একই কথা, যৌগ বা যৌগিক পদার্থ একই কথা, যৌগরাই হচ্ছে যৌগিক পদার্থ, হ্যাঁ। ওকে, ইলমা বলছে হচ্ছে সবার আগে, বলছে ভাই আমি সবার আগে বলছি এটা মৌলিক পদার্থ। তাইলে যৌগিক পদার্থে যে আমরা ইলমাকে ভেঙে ফেলবো, দেখবো ইলমাকে ভাঙলে কি পাওয়া যায়। তো আমরা একটু মুখস্থ করে ফেলি, সবাই মুখস্থ করো আমার সাথে, ক্লাসের পর ক্লাসেই মুখস্থ করতে হবে, বাসায় পড়ার জন্য রেখে দেওয়া যাবে না। নোট করবা, সবার নোট দেখবো, কিন্তু আমি যে নোট করবা না পরের ক্লাসে তাহলে হাই বেঞ্চের উপর কান ধরে দাঁড় করে রাখবো। যদি দেখছি HW করো নাই, নোট করো নাই, হাই বেঞ্চের উপর ক্লাসে দাঁড় করে রাখবো। সত্যি কথা, যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে, তাকে মৌল বা
হ্যাঁ, মৌল বা মৌলিক পদার্থ বলে। এই জারিন কি জাহিন, পিটাবো। এবার এক্সাম্পল দেখো, এই সোডিয়ামকে ভাঙলে সোডিয়াম ছাড়া অন্য কোনো কিছু পাওয়া যায় না, ম্যাগনেসিয়ামকে ভাঙলে ম্যাগনেসিয়াম ছাড়া অন্য কিছু পাওয়া যায় না, কার্বনকে ভাঙলে কার্বন ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। এই যে এরা সবাই মৌলিক বা মৌল পদার্থ, হ্যাঁ, মৌল বা মৌলিক পদার্থ। আর এই যে NaCl, এটাকে ভাঙলে এক বা একাধিক যৌগিক পদার্থ পাওয়া, এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। এই সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে কি পাবো আমরা? দুটো জিনিস পাবো, একটা হচ্ছে সোডিয়াম পাবো আর একটা হচ্ছে ক্লোরিন পাবো। তাহলে সোডিয়াম এবং ক্লোরিন কি এক একটা মৌল বা মৌলিক পদার্থ? মৌল বা মৌলিক পদার্থ। তাইলে যাকে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে বলা হয় যৌগ পদার্থ বা যৌগিক পদার্থ। যে পদার্থকে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে আমরা বলবো হচ্ছে যৌগিক পদার্থ। বুঝতে পারছো? তাকে আমরা কি বলবো? যৌগিক পদার্থ। দুই বা ততোধিক মৌল বা মৌলিক পদার্থ পাওয়া যায়। তো চলো আমরা শিখে ফেলি, যৌগ বা যৌগিক পদার্থ কাকে বলে? মুখস্থ হয়ে গেছে না? এবার তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। গাধার দল এখনো বলতেছে না মুখস্থ হয়ে গেছে। মুখস্থ হয়ে যাওয়ার কথা না? দ্রুত বলো, দ্রুত বলো। যে পদার্থকে ভাঙলে, আমি বলার আগেই যেন হয়ে যায়, যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌল বা মৌলিক পদার্থ পাওয়া যায় মৌল বা মৌলিক পদার্থ পাওয়া যায় মৌল বা মৌলিক পদার্থ পাওয়া যায়, ঠিক আছে, তাকে যৌগ বা যৌগিক পদার্থ বলে। যৌগ বা যৌগিক পদার্থ বলে। যৌগিক পদার্থ বলে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা এক্সাম্পলে যাব। ধরো আমরা চিন্তা করলাম এটা একটা পাত্র চিন্তা করি আমরা। হ্যাঁ, একটা পাত্র চিন্তা করি এভাবে। আমরা একটা পাত্র চিন্তা করি। এই পাত্রের মধ্যে কি কি আছে? পাত্রের মধ্যে ধরলাম, হ্যাঁ, পাত্রের মধ্যে কি কি আছে? এই পাত্রের মধ্যে ধরলাম হচ্ছে এরকম 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 জিনিসপত্র আছে। পদার্থের অবস্থা চ্যাপ্টার তোমাদের নিশ্চয়ই পড়া আছে। এর মধ্যে কি আছে? এর মধ্যে ধরো চিনি আছে। চিনির সংকেত বলতে পারবা কেউ? এর মধ্যে পানি আছে, চিনি আছে, পানি আছে। আবার ধরো আরেকটা পাত্র চিন্তা করি আমরা। আরেকটা পাত্র চিন্তা করি আমরা। একটা জগ, হ্যাঁ, ধরলাম একটা বাক্সের মধ্যে আমরা এভাবে চিন্তা করি সল্ট রাইখা দিছি। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে লবণ রাইখা দিছি, খাবার লবণ। প্রতিটা সংকেত কি কি চলো আমরা একটু লিখি। C6H12O6, সংকেতগুলো একটু মুখস্থ করতে হবে। হ্যাঁ, সংকেতগুলো মুখস্থ করতে হবে। C6H12O6, নো, এইটা হচ্ছে গ্লুকোজের সংকেত। আমি জানতাম সবাই এইটাই বলবা, এই জন্য প্রথমে ভুল লিখে দিছি। এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। হ্যাঁ, C6H12O6 হচ্ছে গ্লুকোজের সংকেত। C12H22O11, এটা হচ্ছে চিনির সংকেত। C12H22O12 না, একটা দিমু। C12H22O11, এটা হচ্ছে চিনির সংকেত। পানির সংকেত কি? H2O। লবণের সংকেত কি? NaCl। বুঝতে পারছো? এখন এই চিনিকে ভাঙলে কার্বন পাবো, হাইড্রোজেন পাবো, অক্সিজেন পাবো, যেগুলো প্রত্যেকটা এক একটা মৌলিক পদার্থ। পানিকে ভাঙলে পাবো হাইড্রোজেন, এবং কারোটাই তো হইল না, সব কটা 2 মিনিট কান ধরে দাঁড়ায় থাকবা। সব কটা যে কটা লিখছো C6H12O6, হ্যাঁ,
এটা হচ্ছে গ্লুকোজের সংকেত, গ্লুকোজের সংকেত। দু একজন ঠিক লিখছে, বাকি সব ভুল লিখছে। গাধার গাধা। আর ইমোজি দিচ্ছে, নীর আহমেদ ইমোজি দিতেছে, দেখবেন কিভাবে? সব দেখতে পাচ্ছি কিন্তু, সব। তোমরা যেমন আমাকে দেখতে পাচ্ছ, আমি কিন্তু তোমাদেরকে দেখতে পাচ্ছি। পর টেবিলে খাতা কলম নিয়ে বসো কিন্তু। আচ্ছা, এই যে লবণ NaCl, এই NaCl মানে হচ্ছে এটাকে ভাঙলে আমরা সোডিয়াম, হ্যাঁ, সংকেতগুলো মুখস্থ করতে হবে, সোডিয়াম এবং ক্লোরিন পাবো। তাহলে চিনি C12H22O11, মানে C12H22O11, হ্যাঁ, C12H22O11 এমনি মনে রাখো তো, ইংরেজি দিয়ে মনে রাখতে হবে না। C12H22O11 এবং পানি হচ্ছে H2O। এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা যৌগিক পদার্থ। কেন যৌগিক পদার্থ? যে পদার্থকে ভাঙলে, যদি ভেঙে ফেলি, তাহলে দুই বা ততোধিক কি পাবো? মৌল পাবো। দুই বা ততোধিক মৌল পাবো। যেমন এখানে 3টা পাবো, এখানে 2টা পাবো, এখানে 2টা পাবো। এরকম গ্লুকোজের সংকেতটা কি আমি একটু লিখে দেই। গ্লুকোজ, গ্লুকোজ। ছোটবেলায় অনেক গ্লুকোজ খাইছো না? গ্লুকোজ চুরি করে খাইছো। C6H12O6। অনেকে আবার আছে গাধা, কি করে জানো? আমি 10 বার কান ধরছি। আচ্ছা, অনেকে আছে C6H12O6, C6H12O6, হ্যাঁ, C6H12O6। এটা বলা যাবে না। একটা ইংরেজি, একটা বাংলা, আরেকটা ইংরেজি, এটা করা যাবে না। C6H12O6, C6H12O6, হ্যাঁ, ফাইন। এখনো চুরি করে খায়। আচ্ছা, ফাইন। তো হোপফুলি এটা নোট করা হয়ে গেছে। তাইলে আমরা কেমিস্ট্রির খুব বেসিক জিনিস শিখলাম, মৌল, মৌলিক পদার্থ, যৌগ, যৌগিক পদার্থ। এখন তোমাদেরকে যদি বলি মৌল, মৌলিক পদার্থ, যৌগ, যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য লিখো, পারবা না? মৌল, মৌলিক পদার্থ, যৌগ, যৌগিক পদার্থ, পারবা না? মৌল, মৌলিক পদার্থ, যৌগ, যৌগিক পদার্থ, পারবা না? ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। ও ও আচ্ছা আচ্ছা, আমি ক্লাসে আছি, তবে শেষ করে আমি দেখছি। ওকে ওকে। ওকে, তাইলে এটা বুঝে ফেলছো। এবার আমরা যাব অনুপরমাণুতে। এবার আমরা কোথায় যাব? অনুপরমাণুতে যাব আমরা, হ্যাঁ। ওকে, এবার অনুপরমাণুতে যাব আমরা, হ্যাঁ। ওকে, তো এবার আমরা যাব হচ্ছে অনুপরমাণুতে, হ্যাঁ। এগুলোর নাম তোমরা অনেক শুনেছো, বাট এখন আমরা ডিটেইলে জানবো, হ্যাঁ। পরমাণু কাকে বলে, অণু কাকে বলে, হ্যাঁ, পরমাণু কাকে বলে, অণু কাকে বলে, এগুলো আমরা এখন ডিটেইলে জানার চেষ্টা করব, হ্যাঁ, ডিটেইলে জানার চেষ্টা করব। তোমরা আগে দেখো পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়। পরমাণুকে আমরা সন্ধি বিচ্ছেদ করব, ঠিক আছে? পরমাণুকে আমরা সন্ধি বিচ্ছেদ করব। পরমাণু সমান পরম প্লাস অণু, পরম প্লাস অণু, হ্যাঁ। পরমাণুকে সন্ধি বিচ্ছেদ করলে কি পাবো? পরম প্লাস অণু। পরম মানে হচ্ছে অতি, আর অণু মানে হচ্ছে ক্ষুদ্র, হ্যাঁ। পরম মানে অতি, আর অণু মানে ক্ষুদ্র, তার মানে অতি ক্ষুদ্র কণা, ঠিক আছে? অতি ক্ষুদ্র কণা, অতি ক্ষুদ্র কণা, ঠিক আছে? অতি ক্ষুদ্র কণা কাদের? ওকে, অতি ক্ষুদ্র কণা কাদের? অতি ক্ষুদ্র কণা
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। হ্যাঁ, মানে অতি ক্ষুদ্র, তার মানে কি একে আমরা ক্ষুদ্রতম বলতে পারি, একে আমরা ক্ষুদ্রতম বলতে পারি। ওকে, তাহলে এবার এই অতি ক্ষুদ্র টার্মটারে আমরা একটু মডিফাই করি। হ্যাঁ, অতি ক্ষুদ্র টার্মটারে আমরা একটু মডিফাই করি। অতি ক্ষুদ্র টার্মটারে আমরা একসাথে বলতে পারি ক্ষুদ্রতম। হ্যাঁ, অতি ক্ষুদ্রকে আমরা বলতে পারি ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম। ঠিক আছে, এইবার চলো আমরা ডেফিনেশনটা লিখি। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এবং মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং যার মধ্যে ওই মৌলিক পদার্থের গুণাগুণ পুরোপুরি অক্ষুণ্ণ থাকে। হ্যাঁ, পুরোপুরি অক্ষুণ্ণ থাকে। তাইলে চলো তিনটা জিনিস আমরা প্রথমে কি লিখব, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, আমার সাথে সাথে লিখবে এবং মুখস্থ করবা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা অবিভাজ্য, মানে কি বিভাজিত হয় না, অবিভাজ্য অবস্থায়, হ্যাঁ অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। 2 নম্বর কথা, অবিভাজ্য অবস্থায়, যা অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যা অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এবং 3 নাম্বারটা কি, 3 নাম্বার হচ্ছে ওইটার মধ্যে ওই মৌলিক পদার্থের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে। হ্যাঁ, এর মধ্যে কি থাকে, ওই মৌলিক পদার্থের বৈশিষ্ট্য পুরোপুরি অক্ষুণ্ণ থাকে। হ্যাঁ, পুরোপুরি অক্ষুণ্ণ থাকে, ওই মৌলিক পদার্থের বৈশিষ্ট্য পুরোপুরি অক্ষুণ্ণ থাকে, যার মধ্যে ওই মৌলিক পদার্থের বৈশিষ্ট্য পুরোপুরি অক্ষুণ্ণ থাকে। হ্যাঁ, ওকে, যার মধ্যে ওই মৌলিক পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, ভৌত ও রাসায়নিক ধর্মাবলী অক্ষুণ্ণ থাকে, অক্ষুণ্ণ থাকে, তাকে পরমাণু বলে। হ্যাঁ, পরমাণু বলে। একদম 3টা ইনফরমেশন কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, তাকে পরমাণু বলে। আমি ভাগ করে দিচ্ছি, দেখবা খুব সহজে মনে থাকবে। প্রথমে দেখো, কাদের ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা অবিভাজ্য অবস্থায় বিক্রিয়া অংশগ্রহণ করে, না ভেঙে বিক্রিয়া অংশগ্রহণ করে। হ্যাঁ, আচ্ছা ফাইন। আর যার মধ্যে ওই মৌলিক পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম পুরোপুরি অক্ষুণ্ণ থাকে। তাহলে কথা কয়টা, 3টা কথা। হ্যাঁ, 3টা কথা। তাইলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। হ্যাঁ, অক্ষুণ্ণ মানে চেঞ্জ না হওয়া, অক্ষুণ্ণ মানে হচ্ছে একই থাকা, একই থাকা। অক্ষুণ্ণ মানে কি, অক্ষুণ্ণ মানে হচ্ছে একই থাকা। অক্ষুণ্ণ মানে কি, একই থাকা, একই থাকা। অক্ষুণ্ণ মানে কি, একই থাকা। অক্ষুণ্ণ মানে কি, একই থাকা, একই থাকা। হ্যাঁ, অক্ষুণ্ণ মানে একই থাকা। ফাইন, অক্ষুণ্ণ মানে একই থাকা। ওকে, তাহলে দেখো এটা কিন্তু মোটামুটি আমরা বুঝে ফেললাম। হ্যাঁ, এরা
রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। ভৌত আর রাসায়নিক মানে বুঝো নাই, বিভাজ্য মানে হচ্ছে ভেঙে যাওয়া, হ্যাঁ, বিভাজ্য মানে হচ্ছে ভেঙে যাওয়া, হ্যাঁ, অবিভাজ্য মানে হচ্ছে না ভাঙা, না ভাঙা। যেমন দেখো একটা নাইট্রোজেন পরমাণু, এটা অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। বিভাজিত মানে হচ্ছে ভেঙে টুকরা টুকরা হয়ে যাওয়া। যেমন পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায় জানো? ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া যায়, ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া যায়। পরমাণুকে ভাঙলে ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া যায়, হ্যাঁ। তো এবার চলো, এটা গেল পরমাণু। তাহলে কথা কয়টা? তিনটা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, ঠিক আছে। এদেরকে ভাঙলে কি পাওয়া যায়? ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া যায়। একে ভাঙলে কি পাওয়া যায়? ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। এবার চলো আমরা অণু সম্পর্কে জানবো। এবার তোমরা তাহলে বলো অণু শব্দের অর্থ কি? অণু শব্দের অর্থ কি? আগে জানলাম পরম প্লাস অণু। অণু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। অণু শব্দের অর্থই হচ্ছে ক্ষুদ্র। অণু শব্দের অর্থ কি? অণু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। বুঝতে পারছো অণু শব্দের অর্থ কি? অণু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। তাহলে ডেফিনেশনটা খুবই সহজ হয়ে গেল। ডেফিনেশনটা দেখো, এখানে কি ছিল? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। আর এখানে আসলে কি হয়ে যাবে? মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। আগে কি ছিল? ক্ষুদ্রতম বলতে পারি না আমরা এখানে, মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্র কণা, হ্যাঁ। ক্ষুদ্রতম তো বলা যাবে না, এখানে ক্ষুদ্র কণা। ফাইন, এটা হচ্ছে ক্ষুদ্র, মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্র কণা। তবে হ্যাঁ, তবে তোমরা এটা বলতে পারো, ক্ষুদ্রতম বলতে পারো, কোনো অসুবিধা নাই, হ্যাঁ। ওকে, ক্ষুদ্রতম বললে যে অসুবিধা আছে তা কিন্তু না, ক্ষুদ্রতম বললে কোনো অসুবিধা নাই, বাট টার্মটা হচ্ছে ক্ষুদ্র, হ্যাঁ। ওকে, যদি তোমরা এখানে ক্ষুদ্রতম লিখো তাতেও কোনো অসুবিধা নাই, হ্যাঁ। ওকে, মৌলিক বা যৌগিক পদার্থ দুইটাই হইতে পারে, হ্যাঁ। ওকে, যে কোনো পদার্থই হইতে পারে, হ্যাঁ। যদি শুধু মৌলিক হয় তাইলে সেক্ষেত্রে পরমাণু, যদি মৌলিক বা যৌগিক হয় তাইলে অণু, হ্যাঁ। ওকে, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। ওকে ওকে, ফাইন ফাইন, এই তো কেম। ওকে ওকে, কেম কেন লিখছো বুঝতে পারছি না তো। ওকে, এবার আমরা কিন্তু বুঝে ফেললাম, আর একটা লাইন শিখবো আমরা, হ্যাঁ। ওকে, আরেকটা লাইন শিখবো। কণা যা ওই পদার্থের, মানে ওই মৌলিক বা যৌগিক পদার্থের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে স্বাধীনভাবে, দেখো ওই মৌলিক বা যৌগিক পদার্থের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে স্বাধীনভাবে, বিপি ভাইয়া বুঝলাম না, মানে মৌলিক বা যৌগিকের কথা কেন বলছো? সরি, মৌলিকের কথা কেন বলছো বুঝতে পারলাম না। দুইটাই হবে, কোনো অসুবিধা নাই, দুইটাই হবে। ওকে, অক্ষুণ্ণ রেখে স্বাধীন। তোমরা অনেকে হয়তো পড়েছো যে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, ওটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা না। উপরে যখন যাবা, আরো বেশি ইন্টারমিডিয়েটে যে আরো অনেক কিছু যখন শিখবা তখন বুঝতে পারবা। স্বাধীনভাবে অবস্থান করতে পারে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তাকে কি বলে? তাকে অণু বলে, হ্যাঁ, অণু বলে। তোমাদেরকে দেখাই, দেখো অণু আর পরমাণুর মধ্যে পার্থক্য কি। তুমি যদি বলো 2H আর H2 এর মধ্যে পার্থক্য কি, এটা বুঝো তোমরা? এই যে এই দুই হচ্ছে পরমাণু,
দুইটা পরমাণু, আর এই টোটালটা মিলে হচ্ছে একটা হাইড্রোজেন অণু। তাহলে অণুতে কি থাকে? পরমাণু থাকে। অণুতে যৌগিক, মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু। হ্যাঁ, মৌলিক বা যৌগিক পদার্থ। তবে হ্যাঁ, যদি তুমি যৌগিক পদার্থ ইউজ করো তাহলে কোনো ভুল হবে না। হ্যাঁ হ্যাঁ, ভুল হবে না। এই যে এই দুই হচ্ছে পরমাণু, আর অ্যাকচুয়ালি এইটাকে আমরা যদি বলি, এইটার এক্সপ্লানেশন হচ্ছে একটা হাইড্রোজেন অণু। আর এই আগেরটার এক্সপ্লানেশন কি? এইটার এক্সপ্লানেশন হচ্ছে, এইটার মানে কি জানো? এটা হচ্ছে দুইটা হাইড্রোজেন পরমাণু, দুইটা হাইড্রোজেন পরমাণু। বাট এটা অণু না, অণু না। হাইড্রোজেনের দুইটা পরমাণু, আর এটা হচ্ছে হাইড্রোজেনের একটা অণু। এটা হচ্ছে পরমাণু, এটা হচ্ছে অণু। হাইড্রোজেনের একটা অণুতে দুইটা হাইড্রোজেন পরমাণু থাকতে পারে। বুঝতে পারছো? দুইটা হাইড্রোজেন পরমাণু। হ্যাঁ, ওকে, দুইটা হাইড্রোজেন হলো দুইটা হাইড্রোজেনের পরমাণু। এটা তো অণু না। অণু হইতে হলে, হ্যাঁ, অণু হইতে হলে, অণু হইতে হলে সে অণুতে কয়টা পরমাণু আছে সেটা জানতে হবে। দেখো, আবার দেখো, Cl2 এটা হচ্ছে একটা ক্লোরিন অণু, F2 একটা ফ্লোরিন অণু, অক্সিজেন একটা অক্সিজেন অণু। বাট একটা অক্সিজেন অণুতে দুইটা অক্সিজেন পরমাণু থাকতে পারে। একটা ক্লোরিন অণুতে, একটা ক্লোরিন অণুতে দুইটা ক্লোরিন পরমাণু থাকতে পারে। পা কি নিচের দিকে থাকে না, পায়ের দিকে পরমাণু থাকে, এইটুকু মাথায় রাখো। একটা ফ্লোরিন অণুতে দুইটা ফ্লোরিন পরমাণু থাকতে পারে। বুঝতে পারছো? এইবার দেখো, কার্বন ডাইঅক্সাইড, এইটা কি একটা কার্বন ডাইঅক্সাইড অণু না? এটা কি কার্বন ডাইঅক্সাইড অণু না? অণু তো। এটা কি কার্বন ডাইঅক্সাইড অণু? গাধার দল বলে মৌলিক যৌগিক হবে না। একটা অণুতে কয়টা পরমাণু আছে? তিনটা পরমাণু আছে। কয়টা পরমাণু? তিনটা পরমাণু আছে। এইটা একটা কার্বন ডাইঅক্সাইড অণু, কয়টা পরমাণু আছে? তিনটা পরমাণু আছে। তিনটা পরমাণু আছে, তিনটা পরমাণু আছে। একটা অণুতে তিনটা পরমাণু আছে। এবার এটা কি যৌগ না? এটা কি মৌল না? তাহলে দুইটাই যদি অণু হয়, তাহলে এইটা কি মৌল বা মৌলিক পদার্থ, কি মানে মৌলিক পদার্থ হবে নাকি হবে না? গাধা এক একটা, ভাইয়া এটা পড়ছি ওটা পড়ছি, ভাইয়া ভুল লিখছে, গাধার দল। এই জন্যই তো বলছি যে তোরা সব কটা গাধা, কিন্তু ক্লাস শেষে সবাই হয়ে যাবে বুদ্ধিজীবী। হ্যাঁ, ফাইন, এই তো বুঝে ফেলেছো। এখন কি ক্লিয়ার না সবাই? এখন ক্লিয়ার। দেখো আরো এক্সাম্পল দিচ্ছি, যতক্ষণ বুঝবা না ততক্ষণ এক্সাম্পল দিব। H2SO4 এইটা কি একটা সালফিউরিক অ্যাসিডের অণু। এটা কি সালফিউরিক অ্যাসিডের অণু, বাট এখানে পরমাণু আছে তো 7টা। পরমাণু কয়টা আছে? 7টা। কিন্তু এটাও একটা অক্সিজেনের অণু। এটা তো মৌল বা মৌলিক পদার্থ। এটাকে ভাঙলে অক্সিজেন ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না। এটা হচ্ছে মৌল বা মৌলিক পদার্থ, বাট এটা হচ্ছে যৌগ বা যৌগিক পদার্থ। এইটা হচ্ছে যৌগ বা যৌগিক পদার্থ। তাহলে এই পদার্থ সমূহকে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে। এই জন্যই সব কড়া গাধাকে আগে মৌল মৌলিক পদার্থ চেনাইছি, যৌগ যৌগিক পদার্থ চেনাইছি, এরপর অনুপরমাণু চেনাইছি। এবার তাইলে বলো, অণুকে ভাঙলে কি পাওয়া যাবে? অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যাবে। অণুকে ভাঙলে কি পাওয়া যাবে? পরমাণু পাওয়া যাবে। এখানে অণু কয়টা? একটা অণু, একটা অণু, একটা সালফিউরিক অ্যাসিডের অণু, একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণু। বুঝতে পারছো? ফাইন। এইটা কয়টা অণু দেখো তো? একটা চিনির অণু, একটা চিনির অণু। বাট পরমাণু কয়টা আছে জানো? 12 আর 22 হচ্ছে 34, আর 11 হচ্ছে 45টা পরমাণু আছে। এখানে একটা অণু 45টা, 33 আর 12 45টা পরমাণু আছে। 45টা পরমাণু আছে, পরমাণু আছে। এখানে একটা পানির অণু। হ্যাঁ, স্কুলের পড়াই যৌগিক। ও আচ্ছা আচ্ছা, এগুলো তো এত ভেঙে পড়ায় না, বুঝো নাই? হ্যাঁ, এগুলো তো স্কুলে এত ভেঙে পড়ায় না। একটা পানির অণু, টোটাল পরমাণু কয়টা? 3টা পরমাণু। এবার কি বুঝতে পেরেছো এখানে কেন মৌলিক বা যৌগিক পদার্থ হবে? সবাই বলো ক্লিয়ার, চিল্লায় বলো ক্লিয়ার, শুনতে পাবো, তোমরা চিল্লাইলে শুনতে পাবো। অণু, পরমাণু, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, ক্লিয়ার কিনা? আমাকে আমাকে তাড়াতাড়ি ক্লিয়ার করে বলো, ক্লিয়ার কিনা, ক্লিয়ার করে বলো, ক্লিয়ার কিনা, ক্লিয়ার করে বলো।
ওকে ফাইন, ক্লিয়ার, সবাই বলছে ক্লিয়ার। এই তো ক্লিয়ার না হয়ে যাবা কোথায়? এবার তাইলে তোমাদেরকে একটা এইচডব্লিউ দিব। এবার সবাইকে একটা এইচডব্লিউ দিব। এইচডব্লিউটা কি জানো? এই যে এটা হচ্ছে সবার এইচডব্লিউ। আজকের ক্লাস শেষে যদি একটারে দেখছি এটা এইচডব্লিউ করো নাই, তাইলে কিন্তু অবস্থা খারাপ আছে। এইচডব্লিউ করার সময় কি করবা? এইচডব্লিউ করার সময় তিনটা পার্ট করবা। তিনটা পার্ট করবা। এইচডব্লিউ সুন্দর করে লিখবা। সুন্দর করে কিভাবে লিখবা? সুন্দর করে লিখবা। এটা হচ্ছে টপিক বা বিষয়, এরপর হচ্ছে অণু, এরপর হচ্ছে পরমাণু। এইভাবে লিখবা। প্রথমে লিখবা সংজ্ঞা, তারপরে এক্সাম্পল লিখবা কোন ধরনের পদার্থ, মৌলিক বা যৌগিক পদার্থ, আবার যৌগিক পদার্থ। হ্যাঁ, তারপর স্বাধীনভাবে অবস্থান করে, স্বাধীনভাবে অবস্থান করতে পারে না। অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়, পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। হ্যাঁ, দিবা হচ্ছে এইচডব্লিউ দিবা হচ্ছে ড্রিম স্কুল কমিউনিটিতে। হ্যাঁ, বিপি ড্রিম স্কুল কমিউনিটি কোথায় দিবা হচ্ছে? বিপি ড্রিম স্কুল কমিউনিটি। সবাই অবশ্যই দিবা। যা এইচডব্লিউ দিব প্লাস নোট যা দিব সব ওখানে আপলোড করবা, ঠিক আছে? সো এখন কিন্তু পারবা, সুন্দর করে লিখবা। হ্যাঁ, ওকে। না, যৌগিক পদার্থ হচ্ছে ভাঙলে মৌলিক পদার্থ পাওয়া যায়। হ্যাঁ, বাট মৌলিক পদার্থের উপর নির্ভর করে এটা বলা যায় না। হ্যাঁ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রনকে ভাঙলে কি পাওয়া যায়? আপাতত ওই আলোচনাতে যাওয়া দরকার নাই। হ্যাঁ, ওকে। এবার আমরা যাব হচ্ছে নতুন জিনিসে, প্রতীক আর প্রতীক লেখার নিয়মে যাচ্ছি আমরা, ঠিক আছে? নতুন জিনিস শিখবো। কার্বন ডাইঅক্সাইড বুঝান। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা অণু যার মধ্যে 3টা পরমাণু আছে, একটা কার্বন আর 2টা অক্সিজেন পরমাণু আছে। কোনটা? চিন্ময় সাহা কি ক্লিয়ার হও নাই? এইচডব্লিউটা ক্লিয়ার? এইচডব্লিউটা কিভাবে লিখবো? ধরো সংজ্ঞা, 2টা সংজ্ঞা লিখবা। উদাহরণ লিখবা। ভাঙলে কি পাওয়া যায়? অনেকে ভাঙলে পরমাণু, পরমাণুকে দেখা যায় কিনা? অণু ক্ষুদ্র, পরমাণু অতি ক্ষুদ্রতম, মাইক্রোস্কোপিক যন্ত্রে দেখা যায়? দেখা যায় না। বুঝতে পারছো? ছোটবেলা থেকে এত এত পার্থক্য লিখা ইসা এখনো বুঝতে পারতেছো না? চিনি কি অণু? হ্যাঁ, চিনি অণু। সায়াম এবার কি বুঝতে পারছো? কতগুলো মৌল মুখস্থ রাখবো? কয়েকটা রাখলে হয়ে যাবে। আরে কয়েকটা রাখলে হয়ে যাবে, এগুলো পড়তে পড়তে জেনে যাবা, ঠিক আছে? এগুলো পড়তে পড়তে জেনে যাবা, কোনো অসুবিধা নাই। ফাইন ফাইন, এই তো বুঝে যাচ্ছ দেখি। ফাইন, ওকে। 118টা মুখস্থ আছে না? শর্ট ভিডিও দেখবে তাইলে পেরে যাবা। প্রতীক বা প্রতীক লেখার নিয়ম, তার আগে তোমাদের নিশ্চয়ই জানা দরকার প্রতীক কাকে বলে, তাই না? প্রতীক কাকে বলে? হ্যাঁ, মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। হ্যাঁ, প্রতীক কাকে বলে? মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। আমি একটু লিখে দিচ্ছি, মুখস্থ করবা সবাই। মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। মুখস্থ করো, মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। ঠিক আছে, মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। মুখস্থ করো, মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। হ্যাঁ, এবার প্রতীক লেখার যে নিয়ম আছে তোমরা হয়তো দেখেছো, সেটা হচ্ছে দেখো কতগুলো, মানে জাস্ট 3টা জিনিস। কয়টা? 3টা। এক, প্রথম অক্ষর। নিয়মের মধ্যে কি? নিয়মের মধ্যে এক হচ্ছে প্রথম অক্ষর, ইংরেজি প্রথম অক্ষর। প্রথম অক্ষর। 2, প্রথম এবং পরবর্তী সামঞ্জস্যপূর্ণ।
অক্ষর। আর আরেকটা হচ্ছে 3 নাম্বার হচ্ছে ল্যাটিন, যেটা আমি পরের পেজে যে তোমাদেরকে পড়াচ্ছি। নিয়ম পরীক্ষায় আসবে না, জাস্ট একটু জেনে রাখা। যেমন দেখো, কার্বনের ক্ষেত্রে প্রতীকটা কি? সি। কার্বনের ক্ষেত্রে প্রতীকটা কি? সি। এখন ক্যালসিয়ামও তো বানান ক্যালসিয়ামে সি, তাহলে ক্যালসিয়ামের কি আবার সি হবে? না, সি তো অলরেডি কার্বনে আছেই। তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে প্রথম এবং পরের অক্ষরটা। এবার ক্লোরিনে আসো, ক্লোরিনও তো সি, আবার সি এইচ, তাইলে ক্লোরিনের মধ্যে সামঞ্জস্যপূর্ণ শব্দটা কি? এল, এই জন্য সি এল। সো হতে পারে প্রথম অক্ষর, হতে পারে প্রথম এবং পরের অক্ষরটা, অথবা প্রথম এবং সামঞ্জস্যপূর্ণ পরবর্তী যে কোনো অক্ষর। বুঝতে পারছো? এইগুলা কিন্তু মুখস্থ করতে হবে। আবার কোবাল্টে সি, সিও পরের অক্ষরটা। ক্যাডমিয়ামে সি এ যেহেতু অলরেডি হয়ে গেছে ক্যালসিয়ামে, এই জন্য সামঞ্জস্যপূর্ণ সিডি। আবার ক্রোমিয়াম সিএইচ, সিএইচ আর, সি আরটা হচ্ছে, সি এর পরে আরটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ শব্দ। হ্যাঁ, উচ্চারণ করতে গেলে দেখবা সি আর, ক্রোমিয়াম, ক্রোমিয়াম, এই জন্য সি আর আসে। এইগুলো কিন্তু মুখস্থ করতে হবে। হ্যাঁ, এগুলো মুখস্থ করতে হবে। আমরা চলো ল্যাটিন নামগুলোতে যাব, যেগুলো তোমাদেরকে বেশি বেশি মুখস্থ করতে হবে। হ্যাঁ, ল্যাটিন নাম, মৌলের নামকরণ, ল্যাটিন নাম। কতগুলো নাম এসেছে যেগুলো ল্যাটিন থেকে, হ্যাঁ ল্যাটিন নাম থেকে এসেছে, সেগুলো প্রত্যেকটাই তোমাদের মুখস্থ করতে হবে। সামঞ্জস্য মানে হচ্ছে উচ্চারণের সাথে, ওই যে ক্লোরিনের সি এইচ হলে এইচটা তো উচ্চারণ হয় না, সামঞ্জস্যপূর্ণ মানে মুখে যেটা আসে উচ্চারণ করতে গেলে, হ্যাঁ উচ্চারণ করতে গেলে যেটা আসে, হ্যাঁ উচ্চারণ করতে গেলে দেখবা মুখে যেটা আসে ওটাকে বলা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ। ওটাকে আমরা কি বলছি? সামঞ্জস্যপূর্ণ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, সামঞ্জস্যপূর্ণ। হ্যাঁ, সামঞ্জস্যপূর্ণ মুখস্থ আছে, ফাইন। এবার আসো সোডিয়াম, এইটা মুখস্থ করতে হবে, নাট্রিয়াম, সোডিয়াম নাট্রিয়াম, এই জন্য এন এ। সোডিয়াম তো এস ও হতে পারতো, তাই না? এস ও ডিআইইউএম, সোডিয়াম এস ও হইতে পারতো। হ্যাঁ, ওকে, আচ্ছা মার্কারি এইচ জি হবে। হ্যাঁ ফাইন, থ্যাংক ইউ। মার্কারি এইচ জি হবে, এইচ জি হবে। এইচ জি হবে, যাচ্ছি আমরা ওখানে, আমরা যাবো ওখানে। হ্যাঁ, একটু একটু আসো, এদিকে আসো, এদিক থেকে আমরা বোঝার চেষ্টা করি। কপার হচ্ছে, সরি রূপা, হ্যাঁ বা কপার যদি বলি আমরা, হ্যাঁ কপার বা আমরা কাপরাম বা তামা বলতে পারি আমরা। হ্যাঁ, কাপরাম, কাপরাম, হ্যাঁ কাপরাম নাম শুনেছ হয়তো তোমরা, কাপরাম, কাপরাম, হ্যাঁ কাপরাম। এবং এইটা হচ্ছে সিইউ তে হচ্ছে কপার। এরপর পটাশিয়াম, ক্যালিয়াম কে, সিলভার হচ্ছে আর্জেন্টাম এজি, স্ট্যানাম এসএন, অ্যান্টিমনি স্টিবিয়াম, হ্যাঁ এসবি। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, এগুলো প্রত্যেকটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, ওকে, এগুলো প্রত্যেকটা কিন্তু মুখস্থ করতে হবে তোমাদের। আর্জেন্টিনা না, আর্জেন্টিনা না, ওকে আর্জেন্টিনা হবে না। এরপর আসো গোল্ড, অরাম, এ ইউ আর ইউ এম, স্পেলিং সহ মুখস্থ করবা। লেড হচ্ছে প্লাম্বাম, পিবি। ওলফ্রাম হচ্ছে টাংস্টেন, ডাব্লিউ। আয়রন হচ্ছে ফেরাম, এফি। হাইড্রারজিরাম, এইচ জি। বুঝতে পারছো? মার্কারিটা হচ্ছে হাইড্রারজিরাম, এইচ জি। টানা মুখস্থ করতে হবে এগুলো। হ্যাঁ, একদম টানা মুখস্থ করতে হবে, এছাড়া কোনো উপায় নাই, টানা মুখস্থ করতে হবে। ঠিক আছে, এখনই ঝটপট মুখস্থ করে ফেলো, সবাই ক্লাসে থাকতে থাকতে মুখস্থ করো। ঠিক আছে, ক্লাসে থাকতে থাকতে মুখস্থ করো সবাই। ওকে, ক্লাসে থাকতে থাকতে মুখস্থ করো সবাই। হইয়া গেছে, ফাইন, এই তো হইয়া গেছে বলতেছো। আচ্ছা ঠিক আছে, সো এবার আমরা যাব হচ্ছে সংকেতে। হ্যাঁ, সংকেত ও সংকেতের তাৎপর্য। হ্যাঁ, সংকেত এবং সংকেতের তাৎপর্য, এটা খুবই সহজ একটা টপিক, সংকেত এবং সংকেতের তাৎপর্য। আচ্ছা, সংকেত কাকে বলে? প্রথমে আসো সংকেত কাকে বলে। এটা হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থ চলে আসবে। হ্যাঁ, মৌলিক
আগে শিখলাম প্রতীক, এবার হচ্ছে সংকেত। মৌলিক বা যৌগিক পদার্থের দেখো পুরো নামের সংক্ষিপ্ত রূপ, ওইটা মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ, এইখানে আবার আইসা পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ। বুঝতে পারছো? মানে পূর্ণ নাম বা মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। যেমন দেখো হাইড্রারজিরাম বললাম, মার্কারি বললাম, তাই না? এই যে দেখো এই এইচ হচ্ছে একটা প্রতীক, আর এইটা হচ্ছে একটা সংকেত যেটাকে আমরা বলছি পানি। সোডিয়াম হচ্ছে নাইট্রিয়াম, এটা হচ্ছে একটা প্রতীক। ক্লোরিন Cl, এইটা হচ্ছে NaCl যেটাকে আমরা বলছি লবণ। লবণটা হচ্ছে একটা সংকেত। বুঝতে পারছো? মুখস্থ আছে। হ্যাঁ, ওকে ফাইন। ওকে, এবার সংকেতে দুই ধরনের তাৎপর্য আছে। সংকেতের তাৎপর্য হচ্ছে দুই ধরনের। সংকেতের তাৎপর্য কত ধরনের? দুই ধরনের তাৎপর্য আছে। সংকেতের দুই ধরনের তাৎপর্য আছে। হ্যাঁ, কত ধরনের? দুই ধরনের তাৎপর্য আছে। ওকে, কি কি তাৎপর্য? একটা হচ্ছে গুণগত তাৎপর্য, আর আরেকটা হচ্ছে পরিমাণগত তাৎপর্য। একটা ছিল গুণগত, আরেকটা কি? আরেকটা হচ্ছে পরিমাণগত তাৎপর্য। ঠিক আছে, একটা ছিল গুণগত, আরেকটা পরিমাণগত তাৎপর্য। একটা গুণগত, আরেকটা পরিমাণগত তাৎপর্য। ঠিক আছে, এগুলোর মধ্যে মূলত আলোচনাগুলো কি কি? গুণগত মানে হচ্ছে কোয়ালিটি। হ্যাঁ, বুঝতে পারছো? আনঅ্যাভেলেবল তো দেখা যাওয়ার কথা না। গুণগত তাৎপর্য মানে হচ্ছে কোয়ালিটেটিভ, আর পরিমাণগত মানে হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে কোয়ান্টিটি। হ্যাঁ, ওকে। এবার দেখো আমি বুঝাই তোমাদেরকে। ধরো এক্সাম্পল দিলাম কি? পানি, তাই না? এক্সাম্পল দিলাম হচ্ছে পানি দিয়ে। তাইলে পানি, ধরো পানি দিয়ে আমরা এক্সাম্পলটা বুঝাই। পানি দ্বারা বোঝাই পানির গুণগত মানে হচ্ছে এটা পানির অণু যা হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। সংখ্যা বোঝায় না। হ্যাঁ, দ্বারা গঠিত। কিন্তু কোয়ান্টিটেটিভে এসে দেখো বুঝায় যে এইটা হচ্ছে একটি পানির অণু, শুধু নাম্বার বোঝায়। একটি পানির অণু, দুইটা হাইড্রোজেন পরমাণু ও একটা অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত। দুটার মধ্যে পার্থক্য কি? একটা নাম্বার বোঝায়, আর আরেকটা কি বোঝায়? একটা কোয়ালিটি বোঝায়। একটা বোঝাই হচ্ছে নাম্বার, আর আরেকটা বোঝাই হচ্ছে কোয়ালিটি। একটা বোঝায় নাম্বার আর আরেকটা বোঝায় কোয়ালিটি। একটা বোঝায় নাম্বার আর একটা বোঝায় কোয়ালিটি। বুঝতে পারছো? একটা বোঝায় নাম্বার, একটা বোঝায় হচ্ছে কোয়ালিটি। হ্যাঁ, ফাইন। এখন বুঝে দেখো সংকেত কি? বড় নামের সংক্ষিপ্ত রূপ। যেমন এটাকে কি আমরা কখনো বলি H2O? এটা হচ্ছে সংকেত না, এটাকে আমরা বলি সংকেতকে আমরা কি সংকেত বলি? পানি বলি। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা পানি বলি। বুঝতে পারছো? এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি পানি।
এটা হচ্ছে একটা পানি, ওয়াটার। হ্যাঁ, H2SO4 এটাকে আমরা হাইড্রোজেন সালফেট না বলে আমরা কি বলি দেখো, এইটাকে আমরা বলছি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এইটাই হচ্ছে সংকেত। এবার গুণগত মানে কি না মাঝে মধ্যে পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, গুণ মানে কি কি পদার্থ দ্বারা তৈরি, পরিমাণ মানে কি সংখ্যা, পরিমাণ মানে কি আরো সহজ করে দিচ্ছে সংখ্যা, এর মধ্যে কয়টা কি আছে। আর গুণগত মানে হচ্ছে, গুণগত মানে হচ্ছে কি কি দিয়ে তৈরি, কি কি দিয়ে, কি কি দিয়ে তৈরি। এবার বুঝতে পারছো, গাধা, গাধারা। ভেরি টাফ, মাইশা আফরিন লিখছেন ভেরি টাফ, অনেক কঠিন, খুব কঠিন টপিক, অনেক কঠিন। তাহলে দেখো, পানির অণু যা হাইড্রোজেন অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত, একটি পানির অণু যা দুইটা হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। দেখো অনেক সহজ টপিকটা, কিন্তু অনেক সহজ। জাস্ট অন্য জিনিস দিয়ে এক্সাম্পল দিলেও একই রকম হতো। ঠিক আছে, দেখো অনেক সহজ। কিন্তু এইবার আমরা যেটা বোঝার চেষ্টা করব, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে আমাদের আলোচনা এখন শুরু হবে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, বুঝতে পারছো? ওকে ফাইন। তাৎপর্য দু ধরনের, বইতে দেখবা দু ধরনের, একটা হচ্ছে গুণগত আর একটা হচ্ছে পরিমাণগত। ফাইন, অনেক ইজি। এইবার আসো মৌলিক কণিকা। হ্যাঁ, এইবার আসো মৌলিক কণিকা। আমরা কি শিখবো এবার? একবার শিখবো হচ্ছে মৌলিক কণিকা শিখবো। আমরা কি শিখবো এবার? মৌলিক কণিকা শিখবো। হ্যাঁ ফাইন, আমরা কি শিখবো? মৌলিক কণিকা শিখবো। ওকে, এবার খেয়াল করে দেখো, আমরা কি শিখবো এবার? মৌলিক কণিকা শিখবো। দেখো মৌলিক কণিকা, মৌলিক কণিকা, মৌলিক কণিকা বলতে তিনটা জিনিসকে বোঝায়। একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে ইলেকট্রন, আর একটা হচ্ছে প্রোটন। আপনি পড়াইলে না বোঝার কথাই না। ওকে, একটা হচ্ছে ইলেকট্রন, আরেকটা প্রোটন, আরেকটা হচ্ছে নিউট্রন। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, তিনটা জিনিস। হ্যাঁ, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে দেখো, এই যে পেন, পেন দিয়ে মনে রাখবা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তোমাদের একটা মজার জিনিস শেখায়, দেখো মজার জিনিস শেখায়, দেখো ইট, ইট পড়ে, ইট পড়ে নিচে। মুখস্থ করো সবাই, সবাই মুখস্থ করো, ইট পড়ে নিচে। এবার অনেকে বলতে পারো ভাইয়া ইট কি আবার উপরে পড়বে নাকি? হ্যাঁ, ইট কি আবার উপরে পড়ে? ইট পড়ে নিচে। হ্যাঁ, ইট কি আবার উপরে পড়ে নাকি? ইট নিচেই পড়ে, বাট বুঝাচ্ছি কিভাবে কি হয়। দেখো, ইট পড়ে নিচে মানে, ইট পড়ে নিচে মানে হচ্ছে, দেখো খুব দারুণ একটা জিনিস শেখাচ্ছি, সারা জীবন কাজে লাগবে। ইতে হচ্ছে ইলেকট্রন এবং আবিষ্কারক হচ্ছে স্যার জে জে থমসন। ইতে ইলেকট্রন, টতে থমসন। পতে হচ্ছে প্রোটন, এবং র মানে কি জানো? র মানে হচ্ছে রাদারফোর্ড। র মানে কি? রাদারফোর্ড। তাহলে প্রোটন কে আবিষ্কার করে? রাদারফোর্ড আবিষ্কার করে। হ্যাঁ ফাইন। আর নিতে হচ্ছে নিউট্রন এবং চতে হচ্ছে স্যাড উইক। হ্যাঁ, কি হইছে? চ্যাডউইক, চ্যাডউইক। হ্যাঁ, নিতে নিউট্রন এবং চতে হচ্ছে স্যাডউইক। নিতে নিউট্রন এবং চতে চ্যাডউইক, নিউট্রন চ্যাডউইক। তাহলে ইলেকট্রন হচ্ছে থমসন, প্রোটন রাদারফোর্ড, প্রোটন হচ্ছে রাদারফোর্ড এবং নিউট্রন হচ্ছে চ্যাডউইক, নিউট্রন চ্যাডউইক। ওকে, তাহলে ইট পরে নিচে দিয়ে মনে রাখবো। এই যে পিইএন, এই প্রশ্নটা দেখো, ইপিএন বা পিইএন, পেন দিয়ে মনে রাখবা। এবার আসো মনে রাখবো আমরা হচ্ছে আধান বা চার্জ। চার্জ, চার্জ ফিজিক্সে তোমরা অলরেডি পড়েছো, স্থির তড়িতে। হ্যাঁ, 1.60 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। এটা মনে রাখবা। ইলেকট্রনের চার্জ নেগেটিভ, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ এবং নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ। জিরো বা এখানে বলতে পারো
চার্জ, জিরো বা বলতে পারো চার্জ নিরপেক্ষ। হ্যাঁ, চার্জ নিরপেক্ষ, জিরো বা চার্জ নিরপেক্ষ, চার্জ নিরপেক্ষ। হ্যাঁ, ফাইন, এগুলো তো পারি। প্রথম ক্লাসটা খুবই বেসিকের উপর, পরের ক্লাসে হার্ড জিনিস পড়াবো। প্রথম ক্লাসটা হচ্ছে বেসিকের উপর, পরেরটা হার্ড। হ্যাঁ, এবার আসো প্রকৃত ভর 9.110 10⁻28 গ্রাম। এটা তোমাদের অনেকের মুখস্থ আছে, বাট আবার মুখস্থ করো। 1.673 1.675 এইটুকু একটু মনে রেখো যে এইটুকুতে পার্থক্য আছে। 1.673 ইন্টু 10⁻24 গ্রাম, 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। এইবার আসো লাস্টের দুইটা, যদিও লাগে না এটা। ওই যে বললাম ইলেকট্রনের চার্জ নেগেটিভ, প্রোটনের চার্জ পজিটিভ, এবং নিউটন হচ্ছে চার্জ নিরপেক্ষ। আপেক্ষিক মানে হচ্ছে কি জানো? আপেক্ষিক মানে হচ্ছে এইটার সাথে তুলনা করা, এটাকে একটা স্ট্যান্ডার্ড মনে করা, প্রত্যেককে এইটা দ্বারা ভাগ করা। প্রত্যেককে তুমি যদি এটা দ্বারা ভাগ করো তাইলে দেখবা -1 পাচ্ছ, +1 পাচ্ছ। মানে এই যে প্রোটনের চার্জ কত, ইলেকট্রনের চার্জ কত, 1.60 10⁻19 কুলম্ব। ফাইন। সো আপেক্ষিক ভরের ক্ষেত্রেও তাই, প্রত্যেককে আমরা যদি এই যে এই দুইটা হচ্ছে কাছাকাছি, এইটা দ্বারা সবাইরে ভাগ করি, তাইলে দেখবা ইলেকট্রনের ভর 0 বা 0-এর কাছাকাছি, এই জন্য নগণ্য বিবেচনা করা হয়। ইলেকট্রনের ভর প্রোটনের ভরের তুলনায় কত হালকা জানো? তোমরা হার লেভেলে গেলে শিখবা। একটা ইলেকট্রনের ভর 1840 গুণ হালকা, কার তুলনায়? প্রোটন কিংবা নিউট্রনের তুলনায়। তাহলে একটা প্রোটন এবং নিউট্রনের ভর প্রায় কাছাকাছি, তাই না? প্রায় কাছাকাছি, প্রোটন বা নিউট্রনের ভর প্রায় কাছাকাছি। সেখানে একটা ইলেকট্রনের ভর প্রোটন বা নিউট্রনের ভরের তুলনায় 1840 গুণ পাতলা। তার মানে কি 1/1840, বুঝতে পারছো? এত পাতলা। এই জন্য আপেক্ষিক ভর টেন্ডস টু 0, মানে প্রায় 0-এর কাছাকাছি ধরা হয়, 0-এর কাছাকাছি ধরা হয়। লাস্টের দুইটা কিন্তু আপেক্ষিক আধান, আপেক্ষিক ভর। আপেক্ষিক মানে কি? ইংরেজি টার্ম হচ্ছে রিলেটিভ। রিলেটিভ মানে তুলনা করা, ওর সাথে তুলনা করলে। যেমন আমার সাথে তুলনা করলে তোমাদের বাংলার তানভীর ভাইয়ের ভর হচ্ছে 0, বুঝতে পারছো? এইরকম আসলে তানভীর 3 কেজি ওজন। হ্যাঁ, 1836ও আসছে, 1837ও আসছে। হ্যাঁ, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে 1840, এটা মনে রাখো। কিছু রাইটারের বইতে ইন্টারমিডিয়েটে দেখবা 1836 আসছে, 1837 আসছে, বাট তোমরা 1840 মনে রাখবা। ওকে, আচ্ছা ফাইন। তো এই হচ্ছে মৌলিক কণিকার চার্ট, যেটা তোমাদের সবাইকে খুব ভালো মতো মুখস্থ রাখতে হবে, কারণ এখান থেকে বিভিন্ন ম্যাথ করতে হবে, এখান থেকে বিভিন্ন এমসিকিউ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক, এটা পুরোপুরি বেসিক। হ্যাঁ, মনে রাখবা এটা হচ্ছে পুরোপুরি বেসিক। তানভীর স্যারকে বলে দে। আচ্ছা, বলে দিতে পারো। এইবার চলো আমরা যে টপিকগুলো পড়লাম এগুলোর উপর আমরা এখন কুইজ সলভ করব। আমরা এখন এগুলোর উপর কি সলভ করব? কুইজ সলভ করব। হ্যাঁ, কুইজ সলভ করব। ওকে, তো চলো সবাই একটু রেডি হও, কুইজ সলভ করব। সবাই রেডি হও, কুইজ সলভ করব। ঠিক আছে, ওকে ফাইন, রেডি ভাইয়া, রেডি রেডি। ওকে, 2016 সাল পর্যন্ত আবিষ্কৃত মোট মৌলের কতটি গবেষণাগারে তৈরি? কতগুলো মৌল গবেষণাগারে তৈরি? ঠিক আছে, তার মানে কি গবেষণাগারে তৈরি করছে মানে কি কৃত্রিম উপায়ে তৈরি করছে, কৃত্রিম উপায়ে তৈরি করছে। টোটাল মৌল কয়টা? 118টা। 118টা, ঠিক আছে। টোটাল মৌল কয়টা? 118টা। ঠিক আছে, কেউ বলছে 98, দিব একটা মায়ের। 98, কেউ বলছে 98। কৃত্রিম উপায়ে কয়টা তৈরি? প্রকৃতিতে পাওয়া যায় 98টা, মোট কয়টা? 118টা। তাইলে কত? তাইলে কত? ডি বলে কে? দিব একটা মায়ের।
প্রকৃতিতে কয়টা পাওয়া যায়? প্রকৃতিতে কয়টা পাওয়া যায়? প্রকৃতিতে 98টা পাওয়া যায়, বাকিগুলো কৃত্রিম ভাবে। পরের প্রশ্নটা দেখো, চট্টগ্রাম বোর্ড 2021, মৌলের সংখ্যা, প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কয়টা? প্রকৃতিতে কয়টা পাওয়া যায়? এবার বলো প্রকৃতিতে কয়টা পাওয়া যায়? প্রকৃতিতে কয়টা পাওয়া যায়? 98টা পাওয়া যায়। এবার কি বুঝতে পারছো? 118টা তো না, 118 তো তা তো না। প্রকৃতিতে কয়টা পাওয়া যায়? বুঝো না, প্রকৃতিতে কয়টা পাওয়া যায়? ফাইন, এই তো বুঝে গিয়েছো, 98টা পাওয়া যায়। পরের প্রশ্ন, কোনটি যৌগিক পদার্থ? চট্টগ্রাম বোর্ড 2023 এসেছে যৌগিক পদার্থ। সালফার, রূপা, লোহা, সবগুলো কিন্তু সংকেত জানি। মোম, মোমের সংকেত কি জানো? C31H64, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত হচ্ছে মোম। বুঝতে পারছো? তাইলে দেখো তো কোনটা যৌগিক পদার্থ? মোম হচ্ছে যৌগিক পদার্থ। ফাইন, এই তো দেখি সবাই পেরে যাচ্ছ। তার মানে কনসেপ্ট বুঝলে এই প্রশ্নগুলো অনেক সহজ। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম পরমাণু। মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে অণু। কোন পদার্থ বলেছে? মৌলিক পদার্থে বলেছে। দেখছো, চট্টগ্রাম বোর্ড 2021 এসেছে। যা পড়াচ্ছি ক্লাসে সেটাই কিন্তু দেখো বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে। যা পড়াচ্ছি সেগুলোই এসেছে পরীক্ষায়। যা পড়াচ্ছি সেগুলোই এসেছে পরীক্ষায়। পটাশিয়াম মৌলের প্রতীক কোনটি? পটাশিয়াম, পটাশিয়াম ওই যে কে, তে হচ্ছে পটাশিয়াম। ক্যালিয়াম, পটাশিয়াম হচ্ছে ক্যালিয়াম, তাই না? পটাশিয়াম কি ছিল? ল্যাটিন শব্দ থেকে এসেছে, ল্যাটিন শব্দ থেকে এসেছে, পটাশিয়াম হচ্ছে ক্যালিয়াম। সবাই দেখি পারছো। ঢাকা বোর্ড 2017-তে এসেছে। পটাশিয়ামের ল্যাটিন নাম কি? একই প্রশ্ন যশোর বোর্ড 2022-এ এসেছে, দেখো ক্যালিয়াম। একই প্রশ্ন একটু ঘুরে ফিরে কিন্তু আসতে পারে। ল্যাটিন নামগুলো মুখস্থ করবা সবাই, ল্যাটিন নামগুলো সবাই মুখস্থ করবা। টাংস্টেন মৌলের নাম কোনটি? দেখো ঢাকা বোর্ড 23-এ এসেছে, রাজশাহী বোর্ড 21-এ এসেছে, সিলেট বোর্ড 2021-এ এসেছে। টাংস্টেন, ওলফ্রাম। হ্যাঁ, ওলফ্রাম হচ্ছে টাংস্টেন, তাই না? ক্লিয়ার সবাই? ফাইন, এই তো সবাই দেখি পারছো। আমরা পরের এমসিকিউতে যাব। ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক নিচের কোনটি? সিলেট বোর্ড 24-এ এসেছে, ঢাকা বোর্ড 21-এ এসেছে। ল্যাটিন নাম থেকে বা ল্যাটিন ভাষা থেকে গৃহীত, ল্যাটিন ভাষা থেকে নাইট্রোজেন, কোবাল্ট, ক্যালসিয়াম, এই যে ক্যালিয়াম, পটাশিয়াম বা ক্যালিয়াম। ঠিক আছে, পটাশিয়াম বা ক্যালিয়াম, পটাশিয়াম বা ক্যালিয়াম। ইলেকট্রনের প্রকৃত আধান, ইলেকট্রনের প্রকৃত আধান বা প্রকৃত চার্জ, প্রকৃত আধান বা প্রকৃত চার্জ নিচের কোনটি? ইলেকট্রনের চার্জ -1.60 10⁻⁹ কুলম্ব। দেখো চার্জ থেকে এসেছে এটা, এটা ওই যে ছক থেকে এসেছে। ইলেকট্রনের প্রকৃত চার্জ কত? ইলেকট্রনের প্রকৃত চার্জ কত? খুবই সহজ প্রশ্ন। নিউট্রনের প্রকৃত ভর কত? 1.675, 1.675 10⁻⁻24 গ্রাম, 10⁻⁻24 গ্রাম। দেখো সবই পেরে যাচ্ছ, এইগুলোই বোর্ডে এসেছে। দেখো সব পারতেছো তোমরা। যদি ক্লাসটা ভালো মতো বুঝো দেখবা সব কিছু পেরে যাবা। তুমি যেই বোর্ডেরই হও না কেন, যত কঠিন প্রশ্নই হোক না কেন, আমি পড়াইলে সেটা সহজ লাগবেই, দেখবা সেটা সহজ লাগবেই। একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত? সিলেট বোর্ড 21-এ এসেছে, ময়মনসিংহ বোর্ড 21-এ এসেছে, সিলেট বোর্ড 17-তে এসেছে, কুমিল্লা বোর্ড 2015-তে এসেছে। একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত? ইলেকট্রনের প্রকৃত ভর 9.11 × 10⁻28 গ্রাম। আর 31 হইলে কি হয় জানো? 31 হইলে হবে কেজি। মনে রাখবা 9.11 × 10⁻31 কেজি, এটা মনে রাখবা। ঠিক আছে,
সো দেখো আমরা কিন্তু প্রায় 15টার মতো এমসিকিউ সলভ করে ফেললাম। সো আমরা একটু সামারি করে ফেলি আজকের ক্লাস আমরা কি কি পড়লাম। যা যা পড়লাম সবগুলো কি তোমরা বুঝতে পেরেছো? মৌল, মৌলিক পদার্থ, যৌগ, যৌগিক পদার্থ, তারপর অণু, পরমাণু, অণু পরমাণুর মধ্যে পার্থক্য, প্রতীক শিখলাম, সংকেত শিখলাম, সংকেতের তাৎপর্য শিখলাম, প্রতীকের চার্ট পড়লাম, তারপর আমরা প্রতীক এবং সংকেতের মধ্যে বেসিক জিনিসপত্র জানার চেষ্টা করলাম, একটা চার্ট পড়লাম ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের মধ্যে, তাই না? তারপর প্রায় 10-12টা কোশ্চেন সলভ করলাম। এখন বলো তো কেমন লেগেছে সব? সবাই চলো আজকের ক্লাসটাকে মেমোরেবল করে রাখার জন্য আমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলি। হ্যাঁ, সবাই রেডি হয়ে যাও, একটা স্ক্রিনশট নিয়ে ফেলবো। রেডি, 1 2 3, ইয়ে ফাইন। সো কেমন লেগেছে বলো? দেখতে দেখতে ক্লাসটা শেষ হয়ে গেল না? এই যে দেখো প্রায় 1 ঘন্টা 10 মিনিট ক্লাস হয়ে গিয়েছে। সৃজনশীল তো লাস্টে। আজকে যে টপিকগুলো পড়লাম এগুলো তো খুব বেসিক টপিক ছিল। দেখো খুব সহজ লাগছে না? কেমিস্ট্রি কিন্তু অনেক সহজ। আর কখনো ভুল হবে? অনুপরমাণু ভুল হবে না, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ ভুল হবে? ভুল হবে না। বুঝতে পারছো? সবাই বিপি ড্রিম স্কুল কমিউনিটিতে জানাবে ক্লাসটা কেমন লেগেছে। সবার HW দেখতে চাই, সবার নোট দেখতে চাই। আমি ভালো ভালো নোট সবগুলো দেখব, ঠিক আছে? ক্লাস শেষে সবার HW এবং নোট জমা দিয়ে দিবা। SS নিয়ে নিছি, ফাইন, জোস ক্লাস, খুবই ভালো লেগেছে, ফাইন। আর তোমার বন্ধুদেরকে জানিও টেস্ট প্রিপারেশন কোর্সে দারুণ দারুণ ক্লাস হচ্ছে, দারুণ ক্লাস হবে। এরপর সৈকত ভাই আসবে, ডিডিডি ভাই আসবে, আর চ্যাপ্টার শেষ হয়ে গেলে সিকিউ ক্লাস হবে। বুঝতে পারছো? মানে প্রত্যেকটা চ্যাপ্টারই তোমরা এভাবে সাজানো গোছানো অবস্থায় পাওয়া। মজা লাগলো? ফাইন। পরের দিন বোর এবং রাদারফোর্ড পড়াবো, কেমিস্ট্রি বস এয়ার। সবাই ক্লাসের রিভিউ জানাও এবং HW এবং নোট জমা দিও। ক্লাস কেমন লেগেছে তোমরা প্রত্যেকে জানাবে। সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমাদের সবার নোটের অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ। ফাঁকিবাজেরা ফ্যান হয়ে গেছো না? ফাইন, ফ্যান হয়ে গেছি ভাইয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।